নমস্কার, দেখছি আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ হয়েছে গতকালই। আজ তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় প্রথমে বিধানসভায়, তারপর সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিট হয়ে এই মুহূর্তে দীনেশ মজুমদার ভবনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ মিছিল করে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তার দুধারে বহু বাম কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছেন তাদের প্রিয় নেতাকে শেষ দেখার জন্য। শেষবারের জন্যই বিধানসভায় গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সবাই শকটে চড়ে তাকে বিধানসভাতে বিজেপি, তৃণমূল, বিভিন্ন দলের রাজনৈতিক নেতারাই কিন্তু তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। পাশাপাশি আলিমুদ্দিন স্ট্রিটে প্রায় ঘণ্টা তিনেক সেখানে তার মৃতদেহ রাখা হয়। দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়ে যান। এই মুহূর্তে দীনেশ মজুমদার ভবনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। মিছিল করে কর্মী সমর্থকরা নিয়ে যাচ্ছেন তাদের প্রিয় নেতার দেহ। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে। সত্য, এই মুহূর্তে কোথায় রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে? যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দলীয় কর্মী সমর্থকরা তারা তাদের প্রিয় মরদেহ নিয়ে যাচ্ছেন দীনেশ মজুমদার ভবনে। এরপরে এনআরএস হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদান প্রক্রিয়া সম্পন্ন হবে। 2000 থেকে 2011 সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 34.5 বছরের বাম শাসনের তিনি শেষ মুখ্যমন্ত্রী। এর আগে জ্যোতি বসুর মন্ত্রিসভার তিনি একাধিক দায়িত্ব সামলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রকের মতন দায়িত্ব সামলেছেন। 1999 সালে তিনি উপমুখ্যমন্ত্রীও হন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা দলীয় কর্মী সমর্থকদের। বাম কর্মী সমর্থকরা বিরাট মিছিল করে তাদের প্রিয় নেতার মরদেহ নিয়ে যাচ্ছেন। এনআরএসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহদান করা হবে। মরণোত্তর দেহদান করে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সকালে পিস ওয়ার্ল্ড থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ বার করে নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখানে বিভিন্ন দলের নেতা কর্মী বিধায়করাই তাকে শ্রদ্ধা জানাতে আসেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানান। বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও, এছাড়াও অন্যান্য বিধায়করাও বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানান। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ এই মুহূর্তে ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় রয়েছে, কি জানতে পারছো? যে যুব ফেডারেশনের অফিস আছে সেই অফিসের সামনে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ রাখা হয়েছে। সেখানে পলিট ব্যুরোর সমস্ত সদস্যরা রয়েছেন। প্রকাশ কারাত থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে নীলোৎপল বসু থেকে শুরু করে প্রথম সারির নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। অর্থাৎ শেষ যাত্রায় সমস্ত মানুষ যেমন অংশগ্রহণ করেছেন, তেমনি বাম এবং সিপিএম এর সমস্ত নেতৃত্বরা অংশগ্রহণ করেছেন। অর্থাৎ সকাল থেকে যেভাবে আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণা হচ্ছিল, আর এখান থেকে কিন্তু মরদেহ আর কিছুক্ষণের মধ্যেই এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে মরণোত্তর দেহদান হবে। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য, সকালে যে কথা বলছিলাম, বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু আজকের দিনে সমস্ত রাজনৈতিক দলকে এক কাতার তলায় নিয়ে আসতে পেরেছেন, সকলকে একটা জায়গায় মিলিয়ে দিতে পেরেছেন। মতাদর্শগত পার্থক্য রয়েছে, তাদের সঙ্গে মতের অমিল রয়েছে, প্রশাসনিকভাবে তাদের সঙ্গে তীব্র বিরোধ ছিল, কিন্তু
বুদ্ধদেব ভট্টাচার্য কখনই বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তি সত্তা নিয়ে কিন্তু কোনোদিন কোনো প্রশ্ন ওঠেনি। সেই বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শুধু বাম বা ছাত্র ফেডারেশনের নেতারা নয়, এখানে অংশ এসেছেন সমাজের বহু সাধারণ মানুষ। তবে কিন্তু এখানে যেমন প্রবীণ বাম নেতাদের দেখা যাচ্ছে, তেমনি কিন্তু বহু কম বয়সী ছাত্রছাত্রীদেরও এখানে অংশগ্রহণ দেখা যাচ্ছে। অর্থাৎ সকলেই বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে চান। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য যে রাজনৈতিক লড়াই ছিল, এই রাজনৈতিক লড়াইয়ের যেখান থেকে তারা হাতেখড়ি হয়েছিল বাম যুব ছাত্র ফেডারেশনের, সেই অফিসেই কিন্তু তাকে শেষবারের মতো আনা হচ্ছে। এখান থেকেই তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সমস্ত মানুষ। কারণ এখান থেকেই কিন্তু বাম ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, এবং তিনি কিন্তু প্রতিষ্ঠিত সম্পাদক ছিলেন। এবং সেই থেকে কিন্তু বামেদের যে যাত্রা, সেই যাত্রা কিন্তু 2011 সাল পর্যন্ত এগিয়ে চলেছিল। সেই জায়গাতেই আজকে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতো আনা হয়েছে। দেবজ্যোতি, আমরা দেখলাম যে এই ডিওয়াইএফআই এর শেষবার যে লোকসভা নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশ হলো, সেই সমাবেশের আগেও মীনাক্ষী মুখোপাধ্যায়রা তারা বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে গিয়েছিলেন তার পরামর্শ নিতে। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন এই ছাত্র যুবদের আদর্শ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন, তাদের মধ্যে হয়তো অনেকেই তার রাজনৈতিক জীবন সেভাবে দেখেননি। তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময়ও হয়তো অনেকেই তাকে সেভাবে তারা দেখতে পারেননি। তারা আজকে কেন আসছেন, কি বলছেন? দেখো, তার ইতিহাসকে সামনে রেখে বুদ্ধদেব ভট্টাচার্য বাম এবং যুব ফেডারেশনের জন্য যে আন্দোলন করেছিলেন, যে রাজনীতি তিনি সৃষ্টি করেছিলেন, সেই সৃষ্টিকে পাথে করেই কিন্তু বাম ছাত্র আন্দোলনের যে রাস্তা তৈরি হয়েছিল। যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে বাম ছাত্র ফেডারেশনের বহু নেতারা তারা কিন্তু আজকে রয়েছেন। তারা কিন্তু আজকে নেতৃত্ব দিচ্ছেন এই শেষ শ্রদ্ধা জানানোর জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বুদ্ধদেব ভট্টাচার্য যে দেয়াল লিখন লিখে দিয়েছিলেন বাম ছাত্র আন্দোলনের জন্য, সেই লিখন কিন্তু আজও স্পষ্ট। কারণ এখান থেকেই তার আন্দোলন শুরু হয়েছিল এবং তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। সেই জায়গাতেই একজন পথিকৃৎকে সামনে রেখে তাদের রাজনৈতিক পথ চলা, তার আদর্শকে মেনেই তাদের পথ চলা, সেই জায়গাতেই কিন্তু আজকে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতো সাহিত্য রাখা হয়েছে। তাকে কিন্তু যুব ফেডারেশনের যে অফিস, সেই অফিসে প্রবেশ করানো যায়নি। কারণ যে পরিমাণ মানুষ তাকে দেখতে উপস্থিত হয়েছেন এবং চোখের দেখা একবার শেষবার দেখতে চাইছেন বহু মানুষ, সেই জায়গাতেই কিন্তু তাদের কাছে একটা বাধা হয়েছে। অর্থাৎ রাস্তার উপরেই কিন্তু একটি স্ট্রিট মঞ্চ করা হয়েছে, সেখানে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতো সাহিত্য রাখা হয়েছে। এখান থেকে তাকে এনআরএস এর দিকে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ শেষ শ্রদ্ধা জানাচ্ছেন এমন একটি মানুষকে তারা, যাকে পথিকৃৎ করে, যাকে সামনে রেখেই তাদের আন্দোলন, যাকে সামনে রেখেই ছাত্র যুবদের আন্দোলন, যাকে সামনে রেখেই বামেদের এই স্লোগান, এবং যে স্লোগানগুলি আজকে শোনা যাচ্ছে সেগুলি কিন্তু সবই বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত ভাবে লেখা। সেই স্লোগানও কিন্তু আজকে একের পর এক উচ্চারিত হচ্ছে বাম যুব ছাত্র ফেডারেশনের নেতা নেত্রীদের মুখে। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বাম আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলেও বামপন্থী ডানপন্থী সমস্ত রাজনৈতিক নেতাদের সঙ্গে তার একটা সুমধুর সম্পর্ক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার রাজনৈতিক লড়াই সবচেয়ে তীব্র ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে দাঁড়িয়েছিলেন, তার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন, তার পত্নী মীরা ভট্টাচার্যের পাশে দাঁড়িয়েছিলেন, এবং তার পরিবারের পাশে যেভাবে শেষ দিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। কারণ রাজনৈতিক মতবিরোধ কিন্তু তাদের মধ্যে তীব্র, কিন্তু তাদের মধ্যে একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য সেই দিকটাই পেরেছিলেন। অর্থাৎ রাজনৈতিক লড়াই একটা জায়গায়, ব্যক্তি সম্পর্ক একটা জায়গায়। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য যে আদর্শ, যে শিক্ষা, যে সততা, যে নিষ্ঠা বামেদের মধ্যে প্রবেশ করিয়েছিলেন, যুব ফেডারেশনের মধ্যে প্রবেশ করেছিলেন, সেই নিষ্ঠা, সেই সততাকে নিয়ে এগিয়ে চলেছে এখনের বাম নেতৃত্ব। তবে তারা রাজনৈতিক ভাবে বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন। তবে যেভাবে যুব ফেডারেশনের ছেলেরা উঠে এসে নতুন করে, তারা কিন্তু বাংলার রাজনীতিতে একটা দিক নির্ণয় করছেন। রাজনৈতিক ভাবে হয়তো তারা নির্বাচনে সফল হননি, গণতন্ত্রে হয়তো তারা পিছিয়ে রয়েছেন, কিন্তু মানুষের মনে তাদের একটা জায়গা রয়েছে। অর্থাৎ আজকে যে উপস্থিতি দেখা যাচ্ছে,
স্কুল কলেজের বহু ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন। অর্থাৎ হাজারে হাজারে স্কুল ছাত্রছাত্রী তারা কিন্তু আজকে তাদের প্রিয় নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতো চোখের জলে বিদায় দিচ্ছেন। সকলের চোখে জল, সকলের হাতে লাল গোলাপ, সকলের হাতে বুকে কিন্তু লাগানো আছে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি এবং সেখানে লেখা আছে সততা তোমায় জানাই লাল সালাম। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়েই কিন্তু এই লেখা লেখা যায়। কারণ রাজনৈতিক ভাবে তার জীবন নিয়ে বেশ কিছু বিভক্ত মতভেদ থাকতে পারে, কিন্তু ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য নিয়ে কোনো প্রশ্ন কোনোদিন ওঠেনি। তার একদমই দেবজ্যোতি, এই বৃন্দা কারাট, প্রকাশ কারাট তারাও এসছেন দেখছি এবং তারাও মিছিলে পা মেলাচ্ছেন। আজকের দিনে তারা ঠিক কি বলছেন? কারণ একটি জায়গায় পড়ছিলাম যে প্রকাশ কারাতের সাথে অনেক সময়ই হয়তো মতবিরোধ হতো বুদ্ধদেব ভট্টাচার্যের, যখন তিনি পলিট ব্যুরোর সদস্য ছিলেন। কোন কোন স্মৃতি তিনি তোমাদের সঙ্গে শেয়ার করলেন, কিছু কি জানালেন? দেখো, কিছুক্ষণ আগে প্রকাশ কারাট যেটা তার সঙ্গে কথা বলছিলাম, তুমি যেটা জানালেন তৃণমূল আন্দোলনের সময় যে তার সঙ্গে বেশ কিছু বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে, তার সঙ্গে বেশ কিছু বক্তব্যের মতবিরোধ দেখা দিয়েছে। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য কতটা সঠিক ছিলেন, কতটা তিনি আগামী প্রজন্মকে চিনতে পারতেন, আগামী ভারতবর্ষকে চিনতে পারতেন, আগামী বাংলাকে চিনতে পারতেন, তা কিন্তু পরিষ্কার। যেভাবে সিঙ্গুরের শিল্প চলে গেল, যেভাবে বিভিন্ন নেতাদের সম্বন্ধে তিনি মুখ খুলছেন, যেসব নেতাদের সঙ্গে দলের কিন্তু খাপ খায় না, রাজনৈতিক ভাবে সততাকে সামনে রেখেই কিন্তু বাম আন্দোলন এগিয়ে চলে বলে তারা দাবি করেন। সেই জায়গাতে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধেও কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য পলিট ব্যুরোর সদস্য থাকাকালীন প্রশ্ন তুলেছিলেন। পরে দেখা গেছে তাদের দ্বারাই দলের কিন্তু বেশ কিছু ক্ষতি হয়েছে। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের যে দূরদর্শিতা ছিল, সেই দূরদর্শিতা কিন্তু অস্বীকার করা যায় না বলে আজকে প্রকাশ কারাট কিছুক্ষণ আগে বলছিলেন। স্মৃতিচারণা করতে গিয়ে তাদের চোখে সকলেরই চোখে কিন্তু জল। তারা বলছেন যে ক্ষতি আজকে আন্দোলনের হলো, ফেডারেশনের হলো, তা হয়তো কোনোদিন পূরণ করা যাবে না। কিন্তু তার আদর্শ যেটা সামনে রয়েছে, সেই আদর্শকে সামনে রেখেই আমরা এগিয়ে চলবো। বুদ্ধদেব ভট্টাচার্যের পথ চলা রাজনৈতিক ভাবে সব পুরোটা মসৃণ না হলেও কিন্তু যেভাবে ব্যক্তি সততাকে তিনি সামনে আনতে পেরেছিলেন, যেভাবে সমস্ত রাজনৈতিক দলের কাছে একটা সততার প্রতীক হতে পেরেছিলেন, সেটি কিন্তু আগামী দিনে একদমই দেবজ্যোতি, একটা বিষয় এই যে আমরা দেখেছি যে সাম্প্রতিক নির্বাচনগুলোতে সিপিএম বা বামেরা একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, বিরোধীরা বারবারই এ নিয়ে কটাক্ষ করে, উপহাস করে, কিন্তু কোথাও গিয়ে এবং অনেকেই বলেন যে অনেক সিপিআইএম কর্মী, বাম কর্মীরা অভিমানে তারা বসে গিয়েছেন, তারা আর রাজনৈতিক ময়দানে নেই। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রয়াণ এবং বুদ্ধদেব ভট্টাচার্য বোধহয় তাদেরকে আবারও কোনোভাবে এই রাজনীতির ময়দানে কার্যত ফিরিয়ে নিয়ে এলেন। দেখো, যে কথা তোমায় বলছিলাম যে হয়তো অভিমান অনেকের ছিল, দলের নেতৃত্বের প্রতি অনেকের ক্ষোভ রয়েছে, কিন্তু সমস্ত অভিমান, সমস্ত ক্ষোভ কিন্তু আজকে মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। কারণ সমস্ত একজন প্রবীণ নেতা দিলীপ সেন, তার সঙ্গে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে, তিনি জানিয়েছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন মানুষ যাকে সকলে আদর্শ করতে পারেন। শুধুমাত্র বাম ডান নয়, সমস্ত মানুষের কাছে আদর্শের পথ কিন্তু এই বুদ্ধদেব ভট্টাচার্য। যারা বহুদিন ধরে রাজনীতি থেকে নিজেদের অনেকটা দূরে সরিয়ে রেখেছিলেন, তারা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে তারা কিন্তু আবারও পথে নেমেছেন, তারা আবারও কাছে আসার চেষ্টা করছেন। অর্থাৎ তারা যে আদর্শকে সামনে রাখেন, সেই আদর্শের প্রতীক কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য। সেই আদর্শকে পাথে করেই তাদের পথ চলা, সেই আদর্শকে সামনে রেখেই তাদের লড়াই। অর্থাৎ তারা বাড়িতে থাকলেও কিন্তু বাম আন্দোলনকে যেভাবে তারা সমর্থন করেছিলেন, যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে তারা নৈতিক সমর্থন করছেন, সেই জায়গাতে কিন্তু আজকের এই মিলন ক্ষেত্র। অর্থাৎ এখানে শুধু বাম ডান নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষও কিন্তু এসেছেন এখানে। আমি এখানের একজন তৃণমূল কংগ্রেসের নেতাকে দেখছিলাম, তিনিও কিন্তু এই ইনকলাব জিন্দাবাদ স্লোগানের সামনে তিনি দাঁড়িয়েছিলেন এবং তিনিও কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক প্রকাশ করছেন। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য এক প্রমাণ করলেন যে রাজনৈতিক লড়াই সবসময় থাকতেই পারে, কিন্তু সবশেষে একজন মানুষ, এই মানুষ কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য। যেখানে দল সমস্ত কিছু দল থাকতে পারে, কিন্তু নৈতিকতা এবং ব্যক্তিগত সম্পর্ক সবার ঊর্ধ্বে, সেটাই কিন্তু আজকে নতুন করে আবার প্রমাণ হলো।
একদমই। দেবজ্যোতি, এখনো কি এই দীনেশ মজুমদার ভবনের সামনেই শায়িত রয়েছেন বা শায়িত রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ, নাকি এনআরএস এর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত তার মরদেহকে এবার নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে তাকে গাড়িতে তোলা হয়েছে এবং সেই অর্ধনমিত লাল পতাকায় শায়িত বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ কিন্তু এই মুহূর্তে এনআরএস হাসপাতালের দিকে নিয়ে রওনা হচ্ছে। অর্থাৎ চোখের জলে লাল পুষ্প বৃষ্টির মধ্যে দিয়ে তারা কিন্তু তাদের প্রিয় নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বিদায় দিচ্ছেন। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য হয়তো ফিরে আসবে না, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের আদর্শকে বারবার ফিরে আসবে। তার কিন্তু এখানে যুব ফেডারেশনের নেতৃত্ব যারা আছেন এবং যুব ফেডারেশনের কর্মী যারা আছেন তাদের সকলের কথাতে স্পষ্ট। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের যে রাজনৈতিক আন্দোলনের ছোট্ট বাড়ি থেকে শুরু হয়েছিল, সেখান থেকে তার মধ্যেও শেষবারের মতো তার যে শেষ স্থান এনআরএস হাসপাতাল তার উদ্দেশ্যে রওনা হয়েছে। একদমই। অনেক ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে এবং দীনেশ মজুমদার ভবন থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে সবাই সকট এনআরএস হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং বহু বাম কর্মীর সমর্থকরাও রয়েছেন। একেবারে মিছিল করে নিয়ে যাওয়া হচ্ছে তার মরদেহ। এনআরএস হাসপাতালেই দেহদান করা হবে বুদ্ধদেব ভট্টাচার্যের। গতকাল সকাল 8:20 নাগাদ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পাম অ্যাভিনিউর দুকামরার ফ্ল্যাটেই তার জীবন কেটেছে এবং তিনি সচরাচর হাসপাতালে যেতে চাইছিলেন না। তাই পরশুদিন রাতে যখন তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে বাইপ্যাপ দেওয়া হয় এবং মনে করা হয়েছিল যে সকালের দিকে চিকিৎসকদের এনে বাড়িতে দেখানো হবে, কিন্তু সে সুযোগ আর দেননি বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে রাজনৈতিকভাবে অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। কারণ তার মতন সৎ, নিষ্ঠাবান, আদর্শবাদী এমন একজন নেতার প্রয়াণ যে কোনো নবীন রাজনৈতিক ব্যক্তির কাছেই আদর্শ। এবং আজ যখন তার প্রয়াণ হয়েছে, যখন বিধানসভায় নিয়ে যাওয়া হয়েছে কিংবা আলিমুদ্দিন স্ট্রিটে নিয়ে যাওয়া হয়েছে তার নশ্বর দেহ, সেখানে দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরাই তাকে এসে শ্রদ্ধা জানিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদান প্রক্রিয়া আর কিছুক্ষণ পরেই শুরু হবে। এনআরএস হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তার দেহ। দীনেশ মজুমদার ভবন থেকে ইতিমধ্যেই সবাই সকটে করে বার করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই খবরের দিকে নজর রেখেছি, নজর রাখবো। তবে এই মুহূর্তে নজর রাখবো আরজিকরের খবরের দিকে। সেখানে এক চিকিৎসক ছাত্রীর যে মৃত্যু হচ্ছে, রহস্য মৃত্যু, আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা আরজিকর হাসপাতালে। একমাত্র এমার্জেন্সি বিভাগ ছাড়া সর্বত্রই তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। ফলত রোগী পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঠিক কী হয়েছিল আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার এই যে রহস্য মৃত্যু, সেটা জানা যাচ্ছে যে হাসপাতালের 4 তলাতে সেমিনার হলে তার দেহ পাওয়া যায়। পিজি 2য় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার হয়। মৃত পড়ুয়া সোদপুরের বাসিন্দা। ছাত্রীর দেহ প্রথমে দেখতে পান নিরাপত্তারক্ষী। নমুনা সংগ্রহে হাসপাতালে ফরেনসিক দল গিয়েছে। ধর্ষণ করে খুনের অভিযোগ করা হচ্ছে বিজেপি নেতা অমিত মালব্যর পক্ষ থেকে, যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেভাবে কিছু জানানো হয়নি। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে। রিয়া, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? পুলিশ কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে সূত্র মারফত যেমনটা জানানো হচ্ছে, যেমন তুমি পুলিশের কথা বললে, তাহলে তোমাকে জানাবো যে পুলিশের যে অফিসিয়াল স্টেটমেন্ট এই মুহূর্তে, সেটা হচ্ছে পুলিশ কমিশনারের। তিনি বলেছেন আনফরচুনেট একটি ঘটনা, সেই ঘটনার তদন্ত করা হচ্ছে, এমনটাই কিন্তু সিপির কাছ থেকে, অর্থাৎ পুলিশ কমিশনার তিনি এমনটাই বলেছেন। উল্টো দিকে তোমাকে জানিয়ে রাখবো যে এছাড়া কলকাতা পুলিশের তরফ থেকে আর কোনো ভার্সন কিন্তু অফিসিয়ালি দেওয়া হয়নি। তবে সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে এই যে পড়ুয়া ডক্টর, তিনি কিন্তু অন কল ডিউটিতে ছিলেন। এই অন কল ডিউটি হচ্ছে যে একজন এমডি তিনি
অন কল ডিউটিতে থাকা মানে তিনি একজন সিনিয়র। যদি এমার্জেন্সি বা ক্রিটিক্যাল কোনো পেশেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু এই এমডি বা এই অন কলে থাকা ডিউটিতে থাকা এই এমডি তিনি তখন বিষয়টাকে হ্যান্ডেল করবে। এবং তা ছাড়া কিন্তু যারা ইন্টার্ন আছে বা যারা একদম প্রথম বর্ষের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু পুরো বিষয়টা হ্যান্ডেল করে। এবং এই যে পড়ুয়া তরুণী তিনি কিন্তু এই অন কল ডিউটিতে ছিলেন, যেহেতু তিনি সিনিয়র এবং এমডিতে তাই জন্য তিনি অন কলে ছিলেন। এবং অন কলে যারা থাকে তারা কিন্তু সেমিনার হলেই রেস্ট নেয় বলে এমনটাই কিন্তু এখানকার যারা অন্যান্য পড়ুয়ারা আছে তাদের থেকে কিন্তু জানা যাচ্ছে যে তারা ওই সেমিনার হলেই রেস্ট নেয়। সেই একইভাবে এই তরুণীও সেই সেমিনার হলেই রেস্ট নিচ্ছিল। তবে যখন রেস্ট নিচ্ছিল তাহলে সেখানে কিন্তু কোনো রকম সিসিটিভি নেই। যে রহস্যর দানা বাঁধছে বা যে অভিযোগ বিজেপি নেতা অমিত মালব্য করেছে যে তাকে রেপ করে মার্ডার করা হয়েছে, সেই বিষয়টার কিন্তু এখনো অব্দি কোনো রকম সত্যতা নেই। কারণ হচ্ছে সেখানে কোনো রকম সিসিটিভি নেই। তবে তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু তদন্ত করে দেখছেন যে এরকম কোনো ঘটনা ঘটেছে কি না। তবে তোমাকে জানিয়ে রাখবো যে ট্রমা ইনজুরি আছে বলেও কিন্তু এখানে যখন এমও এসেছিলেন প্রথম বডিটাকে চেক করার জন্য, তিনি কিন্তু এইরকম একটা তথ্য দিয়েছেন। এবং এখানকার যারা পড়ুয়া ডক্টররা রয়েছে তাদের কাছে এই তথ্য রয়েছে এবং তারা কিন্তু বারবার এই দাবিটাই তুলছেন না যে মানে রেপের ক্ষেত্রে যেরকম ইনজুরি থাকার কথা সেই ইনজুরি রয়েছে এই তরুণীর বডিতে। যদিও পুলিশের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল কোনো ভার্সন বা এই ধরনের কোনো তথ্য দেওয়া হয়নি বা কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি এখনো। এই ক্ষেত্রে জানতে চাইবো যে নিরাপত্তা রক্ষী এই ছাত্রীকে প্রথম দেখতে পান মৃত অবস্থায়, সেই নিরাপত্তা রক্ষীর কি বয়ান নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে? তার সঙ্গে কথা বলা হয়েছে বা তার সঙ্গে কি তুমি কথা বলতে পেরেছো? তিনি কি বলছেন? জানিয়ে রাখবো যে পুলিশ কমিশনার তিনি নিজে যে বিজেপি বিল্ডিং রয়েছে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং রয়েছে সেখানে তিনি গিয়েছেন, প্রিন্সিপালের সাথে কথা বলেছেন। এবং যারা এই চেস্ট মেডিসিনের যারা ডক্টররা রয়েছেন একই সঙ্গে যারা গতকালকে অন ডিউটি অফিসার ছিলেন নাইটে তাদেরকেও কিন্তু কথা বলা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। এবং এখানে একাধিক সিপি সহ একাধিক সিনিয়র অফিসিয়ালসরা রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু এই যারা গ্রুপ ডি যারা ডক্টররা রয়েছেন প্রত্যেক যারা স্টাফ থেকে আরম্ভ করে ডক্টর ইন্টার্ন প্রত্যেকের কিন্তু এই বয়ান ইতিমধ্যেই নেওয়া হচ্ছে, বয়ান রেকর্ড করা হচ্ছে। এবং তাদেরকে যে জিজ্ঞাসাবাদের যে পর্ব সেটা যেমন একদিকে সারছেন, অন্যদিকে কিন্তু স্টুডেন্টদের একাধিক যে দাবিগুলো রয়েছে যে অ্যানাটমির যারা ডক্টররা রয়েছেন একটা টিম গঠন করে যাতে অটোপসি করা হয়, তাদের সামনে যাতে অটোপসি করা হয়, সেই বিষয়টা সেই যে ডিমান্ডগুলো যাতে পুরো হয় সেই বিষয়টা যেমন তারা দেখছেন, স্টুডেন্টরা যেমন বলছেন। অন্যদিকে সিএম কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই হবে বলে এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। তবে স্টুডেন্টরা বলছে তাদের ডিমান্ড পুরো করলেই তবে তারা অটোপসি করতে দেবে। এবং এই যে স্টুডেন্টদের গাফিলতি, এই যে এই নাইটে যে স্টুডেন্টরা থাকে অন ডিউটিতে তাদের যে সিকিউরিটির একটা বিষয় রয়েছে এবং আর্জি করে সেটা আজকে নতুন নয়, আগে থেকেই রয়েছে, এই বিষয়টা কিন্তু বারবার পড়ুয়াদের তরফ থেকে তারা অভিযোগ জানাচ্ছে। রিয়া, জানতে চাইবো এই যে নাইট ডিউটিতে ওই ছাত্রীর সঙ্গে আর যে সমস্ত চিকিৎসকরা ছিলেন তারা ঠিক কি বলছেন, কি অবস্থায় তিনি গিয়েছিলেন, বা এই ছাত্রীটির আগে তেমন কোনো সমস্যা বা কিছু কি তারা কখনো দেখতে পেয়েছেন? দেখো তোমাকে জানিয়ে রাখবো যে পড়ুয়াদের একাধিক দাবি রয়েছে এবং এই যারা পড়ুয়ারা ছিলেন কালকে কিন্তু পিজি পোস্ট গ্রাজুয়েশনের এবং এমডি একজন সিনিয়র ডক্টরই কিন্তু ছিলেন বা এই তরুণী বা এই পড়ুয়াই কিন্তু গতকালকে ছিলেন। কারণ আমি যেমনটা জানাচ্ছি অন কল ডিউটি মানে হচ্ছে যে একজন করে এমডি তিনি থাকবেন এবং বাকি প্রত্যেকেই কিন্তু জুনিয়র ডক্টর বা ইন্টার্ন বা যারা ফার্স্ট ইয়ারে রয়েছে তারা থাকবে। যদি কোনো এমার্জেন্সি বা কোনো ক্রিটিক্যাল পেশেন্ট আসে সেই ক্ষেত্রে কিন্তু এই পোস্ট গ্রাজুয়েশনের বা এই সিনিয়র ডক্টর তারা কিন্তু যাবেন সেগুলো হ্যান্ডেল করার জন্য। এবং যেহেতু তিনি অনকল ডিউটিতে ছিলেন সেই কারণের জন্য তিনি যারা অনকল ডিউটিতে থাকে তারা মূলত সেমিনার হলেই তারা রেস্ট নেয় বলে এমনটাই দাবি জানাচ্ছে এখানকার যারা পড়ুয়ারা রয়েছে। এবং সেই মতোই গতকালকে এই তরুণীও সেই সেমিনার হলে রেস্ট নিচ্ছিলেন এবং সেখানে পড়াশোনা করছিলেন বলে শেষ তাকে যখন দেখা গিয়েছে সেই সেমিনার হলে তিনি পড়াশোনা করছিলেন, তার সঙ্গে ল্যাপটপ, মোবাইল ফোন, ব্যাগ এই সমস্ত কিন্তু তার মাথার কাছ থেকেই পাওয়া গিয়েছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। রিয়া যেমনটা জানালো যে এই ছাত্রী যিনি সেমিনার হলে গিয়ে বিশ্রাম নিতে গিয়েছিলেন এবং তার কাছ থেকেই কিন্তু ল্যাপটপ, মোবাইল, একাধিক গেজেট উদ্ধার হয়েছে তার কাছ থেকে।
এবং তার এই মৃত্যু নিয়ে ইতিমধ্যেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা বলছেন যে চিকিৎসকদের নিরাপত্তার অভাব রয়েছে, নিরাপত্তার দাবিতে তারা কর্মবিরতির ডাক দিয়েছে। এমার্জেন্সি বাদে বাকি বিভাগে তারা কর্মবিরতির ডাক দিয়েছে। কি বলছেন চিকিৎসকরা একবার শোনাবো আপনাদের। তো অন ডিউটি ফিজিশিয়ান ডিপার্টমেন্ট অফ মেডিসিন আরজিকর মেডিকেল কলেজ, এন্ড তারপরে পরে এরকম একটা অপ্রত্যাশিত ঘটনা, মার্ডার, যেটা আমরা মানে আমাদের কাছে খুবই সাসপিসিয়াস সার্কামস্টান্সেস লেগেছিল। সেজন্য আমরা রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা হাইয়েস্ট লেভেল অফ মেডিকেল কলেজ প্রিন্সিপাল স্যার এবং এমএসভিপি স্যারের সঙ্গে আমরা ছিলাম এবং পুলিশ কমিশনার ছিলেন। সেখানে আমরা আমাদের দাবিগুলো রেখেছি। কি আপনাদের দাবি? এক করে বলবো। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি, নট 24 ঘন্টা নামা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এবং সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বলেছি যে যেভাবে তার প্রপার মেডিকেল ওয়ে লিগ্যাল ওয়েতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাপয়েন্ট করে এর ইনকোয়ারি পোস্টমর্টেম আন্ডার ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি যে হবে সেখানে তোমার কথা বলছি না, আমাদের ফিমেল পিজিটি 5 জন প্রতিনিধি থাকবে, ফ্যামিলি মেম্বার তারা অবশ্যই থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন in front of him, not executive magistrate, I am saying judicial magistrate, and the whole process to be videography. এটা সেকেন্ড। অ্যাডমিনিস্ট্রেশন যদি কোনো দাবির সাথে সহমত পোষণ না করে তো আমরা আমাদের স্ট্রাইক অলরেডি চলছে এবং প্রোটেস্ট সেটা আমরা কারা স্ট্রাইক করছে এমার্জেন্সি সার্ভিসেস চলছে। বাকি এমার্জেন্সি সার্ভিসেস ছাড়া নন এমার্জেন্সি সার্ভিসেসগুলো হচ্ছে আমাদের পিজিটি যারা আছে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, যতক্ষণ না এই কমিটি ফর্মেশন বা এগুলো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সলিডারিটিতে মমতা দেবনাথের কাছে। জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু দাবি করছেন যে বিচার বিভাগীয় তদন্তের দাবি তারা জানিয়েছেন, তারা বিক্ষোভ করছেন। পাশাপাশি এই ঘটনাতে রাজনৈতিক রঙও লাগতে শুরু হয়েছে। বিজেপি তারাও কিন্তু ইতিমধ্যেই পথে নেমে পড়েছে, বিজেপি পক্ষ থেকে তারাও বিক্ষোভ প্রতিবাদ দেখানো হচ্ছে। এই নিয়ে আমরা শুনে নেব বিধায়ক শঙ্কর ঘোষ তিনি ঠিক কি বলেছেন এবং সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি ঠিক কি বলেছেন শুনবো। প্রাথমিকভাবে যে খবর সামনে এসছে সেটা অবশ্যই আরও ভয়ঙ্করতম দিকের ইঙ্গিত দিচ্ছে। এর পাশাপাশি যে পুলিশ প্রশাসন অর্থাৎ রাজ্যের শীর্ষ পুলিশ কর্তারা যারা এই ঘটনার তদন্ত করছেন তাদের স্বচ্ছতা নিয়েও কিন্তু মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। এই ঘটনার রহস্য যদি উন্মোচিত না হয় তাহলে নিশ্চিতভাবে এর প্রভাব স্বাস্থ্য পরিষেবা সরকারি স্তরে পড়তে বাধ্য। ফলে সরকার অবিলম্বে এই ঘটনা কেন ঘটলো, কিভাবে এইভাবে অসুরক্ষিত অবস্থায় যারা নাইট শিফটে বিশেষ করে মহিলা ডাক্তাররা যারা পরিষেবা দেন তাদেরকে এই রকম একটি ঘটনার সম্মুখীন হতে হচ্ছে, এই প্রশ্নের জবাবদিহি অবশ্যই রাজ্যের সরকারকে করতে হবে। নাইট শিফটে মহিলারা যেভাবে তাদের পরিষেবা দেন, চিকিৎসা পরিষেবা দেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার ব্যাপারেও সরকারকে নতুন করে পরিকল্পনা করা দরকার। প্রয়োজনে পর্যালোচনা করে অবিলম্বে সারা রাজ্যের ডাক্তার যারা নৈশ পরিষেবার সঙ্গে যুক্ত তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করাও এই মুহূর্তে অবশ্যই সময়ের দাবি। 36 ঘন্টার ডিউটিতে যে মহিলা ছাত্রী চিকিৎসক পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং আরজিকর হাসপাতালে গত রাত্রে ডিউটি করছে। আপনারা জানেন লাগাতার 36 ঘন্টা 36 ঘন্টা ডিউটি করতে হয়, ডিউটির ফাঁকে ফাঁকে পড়াশোনা করতে হয়, পরীক্ষার প্রস্তুতি নিতে হয় এবং রেস্টও নিতে হয়। রাতের বেলা সহকর্মীদের সঙ্গে মাঝরাতের পরে তারা খেয়েছে, তাই করে ডিউটির চাপে। তারপরে যখন সেমিনার রুমে পড়াশোনা করবে এবং রেস্ট নেবে, আজকে সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আরজিকর হাসপাতালের মধ্যে, সেমিনার রুমের মধ্যে, যেটা অকল্পনীয় পশ্চিমবঙ্গের বুকে, শিক্ষা ক্ষেত্রগুলো, চিকিৎসা কেন্দ্রগুলো, সরকারি ব্যবস্থাপনায় কোন পর্যায়ে গিয়েছে এই দখলদারি মনোভাবের জন্য, এটা তার প্রমাণ। ফিরে এলাম বিরতির পর। আরজি করে খবরের দিকে নজর রেখেছিলাম। আরজি করে সেখানে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যু, আর এই রহস্য মৃত্যু নিয়ে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা বিচার বিভাগীয় তদন্ত সহ একাধিক দাবি তুলছে। ইতিমধ্যেই রাজনীতি কারবারিরা তারা কিন্তু রাজনীতি করতে নেমেও পড়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ওই তরুণী চিকিৎসককে রেপ করে খুন করে দেওয়া হয়েছে, যদিও এই ক্ষেত্রে তৃণমূলের বক্তব্য যে বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করছে, এমনটা কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে। তবে সব ক্ষেত্রেই কিন্তু উঠছে নিরাপত্তা চিকিৎসকদের, বিশেষ করে মহিলা চিকিৎসকদের যারা নাইট ডিউটি করছেন তাদের নিরাপত্তা কোথায় সরকারি হাসপাতালে, এই প্রশ্ন কিন্তু উঠছে। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে রিয়া মাঝি। রিয়া, জুনিয়র চিকিৎসকরা যারা কর্মবিরতির ডাক দিয়েছেন ইমার্জেন্সি ছাড়া, তাদের একাধিক দাবি রয়েছে, বিচার বিভাগীয় তদন্ত সহ একাধিক দাবি করছেন তারা। কি কি দাবি রয়েছে তাদের? দেখো, পড়ুয়াদের কিন্তু একাধিক দাবি রয়েছে এবং সেই দাবিগুলোর মধ্যে যেটা তারা বলছেন যে যখন এই স্টুডেন্টরা যারা রয়েছেন, যারা পড়ুয়া বা তারা যখন অন ডিউটিতে থাকেন তারা, তখন কিন্তু তাদের কোনো রকম নিরাপত্তা নেই বলে এমনটাই তারা বারবার অভিযোগ তুলছেন। যে এটা শুধু আজকে বলে নয়, এর আগে থেকেও কিন্তু এই ধরনের যারা স্টুডেন্টরা রয়েছে, যারা রাত্রিবেলা নাইটে ডিউটি করেন, তাদের কোনো রকম সিকিউরিটি নেই, বারবার তারা এটা বলছেন। এবং আরো একটা অভিযোগ যারা একদমই রিয়া, এর পাশাপাশি ময়না তদন্ত করতেও কিন্তু একাধিক শর্ত দিচ্ছে পড়ুয়ারা, জুনিয়র চিকিৎসকরা। কি কি শর্ত? রিয়া, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, প্লিজ। তুমি কি প্রশ্নটা আরেকবার করো? রিয়া, ময়না তদন্ত করার ক্ষেত্রেও, ওই তরুণীর দেহের ময়না তদন্ত করার ক্ষেত্রেও একাধিক শর্ত আরোপ করেছে জুনিয়র চিকিৎসকরা। কি কি সেই শর্ত? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার সামনে এই ময়না তদন্ত করতে হবে এবং একই সঙ্গে আজকে সেই ময়না তদন্ত করতে হবে। এবং পাশাপাশি পিজিটির বেশ কিছু স্টুডেন্টরা সেখানে থাকবে, অ্যানাটমি বিভাগের বেশ কিছু সিনিয়ররা সেখানে থাকবে, তাদের নেতৃত্বে তাদের সামনে এই পোস্টমর্টম করতে হবে। এবং একই সঙ্গে যেটা জানানো হচ্ছে যে এই ধন্যবাদ রিয়া। বুদ্ধদেব ভট্টাচার্য, তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে এনআরএস হাসপাতালে, সেখানেই তার দেহ দান করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিরাট মিছিল করে সেই দেহ নিয়ে যাওয়া হচ্ছে। শেষ নিয়ে যাওয়া হচ্ছিল দীনেশ মজুমদার ভবনে, সেখান থেকেই এই বিশাল মিছিল করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ নিয়ে যাওয়া হচ্ছে এনআরএস হাসপাতালের উদ্দেশ্যে। পথের দুধারেই কিন্তু অসংখ্য মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। তাদের প্রিয় নেতাকে চোখের জলে বিদায় দিচ্ছেন শুধুমাত্র বাম কর্মী সমর্থকরাই নন, অগণিত মানুষ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, যিনি 11 বছর এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন 2000 থেকে 2011 সাল পর্যন্ত, যদিও তারও আগে জ্যোতি বসুর মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রক সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। গতকাল সকাল 8টা নাগাদ পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তার প্রয়াণ হয়। 80 বছর বয়স হয়েছিল। দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হওয়ার পরে পরে একাধিক বিতর্কও হয়। সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাইয়ের মতন ঘটনা, আন্দোলন বিরোধী দলের। 2006 সালে বামেদের ব্যাপক ফলাফল, 235 আসন পেয়ে তারা বিধানসভায় 235টি আসন জয়লাভ করে বিধানসভা নির্বাচনে। যদিও তার ঠিক 5 বছর পরেই 2011 সালে বাম শাসনের সমাপ্তি হয়।
বাম কর্মী সমর্থকদের চোখের জলে বিদায় নিচ্ছেন তাদের প্রিয় নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ আজ সকালে নিয়ে যাওয়া হয়েছিল বিধানসভায়। সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিটে নিয়ে যাওয়া হয়। সেখানে মুজফফর আহমেদ ভবনে প্রায় 3 ঘন্টা মতো তার দেহ শায়িত ছিল। সেখানে দলীয় কর্মী সমর্থক অগণিত ভক্ত অনুরাগী তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপরে নিয়ে যাওয়া হয় দীনেশ মজুমদার ভবনে। যদিও এত মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন, ভবনের ভেতরে ঢোকানো যায়নি তার দেহ। গাড়ি ঢুকলে গাড়ি জায়গা করে দেবে। লোকের কাছে দেব বিকেল 4টের মধ্যে আমাদের দেওয়ার কথা, সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে তার গাড়ি এগিয়ে আসছে। আপনারা সবাই আন্তর্জাতিক সঙ্গীত গাইবেন। আন্তর্জাতিক সঙ্গীত গাইতে গাইতে আমাদের এই মিছিল হবে। প্রথমে একটা অটো আছে, প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নিয়ে যাওয়া হচ্ছে এনআরএস হাসপাতালের উদ্দেশ্যে। বিরাট মিছিল করে নিয়ে যাওয়া হচ্ছে দেহ, সবাই শকটে করে নিয়ে যাওয়া হচ্ছে দেহ এনআরএস হাসপাতালে। সেখানে দেহদান করা হবে বুদ্ধদেব ভট্টাচার্যের। মরণোত্তর দেহদান করে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গতকালই পাম অ্যাভিনিউর বাড়িতে তার চক্ষুদান হয়েছে এবং আজ তার দেহদান করা হবে। এবং তাদের প্রিয় নেতাকে শেষবারে দেখার জন্যই, শেষ বিদায় জানানোর জন্য বহু বাম কর্মী সমর্থক কিন্তু মিছিলে পা মিলিয়েছেন। তবে হয়তো এমন মানুষও রয়েছেন যারা হয়তো বাম রাজনীতির সঙ্গে যুক্তই নন কিংবা কোনো ধরনের রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন না বা নন, কিন্তু তারাও আজকে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন। এনআরএস হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ। গতকাল সকাল 8:20 নাগাদ পাম অ্যাভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাটে তার মৃত্যু হয় এবং তারপরে অগণিত সিপিএম কর্মী সমর্থক, বাম কর্মী সমর্থক, অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকেই শোক প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে। এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই মুহূর্তে এই যে মিছিল আমরা দেখতে পাচ্ছি, বিরাট মিছিল, বহু সংখ্যক মানুষ পা মিলিয়েছেন। কোথায় রয়েছে এই বুদ্ধদেব ভট্টাচার্যের সববাহী শকট? তার মরদেহটি কিন্তু এনআরএস মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে অ্যানাটমি ডিপার্টমেন্টে তার মরদেহ যেহেতু তিনি দান করেছিলেন, মরণোত্তর দেহদান, এবং সেখানেই তাকে রাখা হবে। আগামী দিনে চিকিৎসায় শাস্ত্রে তাকে কাজে লাগানো হবে বলে হাসপাতাল সূত্র থেকেই জানা গেছে। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তোমার সঙ্গে যখন শেষবার কথা হচ্ছিল যে কথা বলছিলাম, বুদ্ধদেব ভট্টাচার্য পেরেছেন শুধুমাত্র বাম আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষরা নয়, সাধারণ মানুষের পাশাপাশি একেবারে ডানপন্থী রাজনীতি করেন, একেবারে তৃণমূল কংগ্রেসের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত, তারাও কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের আজকে মরদেহতে মাল্যদান করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য একটা দিক তৈরি করে দিয়েছিলেন
একটা নিজের জাত তিনি তৈরি করে দিয়েছিলেন, যেখানে শুধুমাত্র রাজনৈতিক দল নয়, সেখানে সমস্ত ধর্মের মানুষকে তিনি এক ছাতার তলায় এনেছেন, সমস্ত রাজনৈতিক মতাদর্শের মানুষকে তিনি এক ছাতার তলায় আনতে পেরেছিলেন। অর্থাৎ আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু কিন্তু সমস্ত রাজনৈতিক মতবিরোধ দূরে সরিয়ে রেখে সকলেই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ শ্রদ্ধায় তারা অংশগ্রহণ করেছেন। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের বেশ কিছু জীবনের উদাহরণ রয়েছে, যেগুলো আগামী দিনের নেতাদের কাছে অত্যন্ত উদাহরণ স্বরূপ থাকতে পারে। বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতার অলিন্দে থাকা সত্ত্বেও ক্ষমতাকে তিনি দূরে সরিয়ে রেখেছিলেন, এবং যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্য তার যুব ছাত্র আন্দোলন শুরু করেছিলেন, তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, তিনি যেভাবে সমস্ত ছাত্র যুবদের সামনে আনতে পেরেছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে ক্ষমতায় থেকে ক্ষমতার বাইরে ছিলেন তার কয়েকটি উদাহরণ রয়েছে। যেমন তিনি পাম এভিনিউর যে ছোট্ট 900 স্কোয়ার ফিট ফ্ল্যাটে থাকতেন, সেখানে তার পরিবারকে নিয়ে তিনি থাকতেন। তিনি কিন্তু তার সমস্ত ক্ষমতা যা ছিল, তিনি অন্য কোনো জায়গাতে থাকতে পারতেন, অন্য কোনো তিনি বিল্ডিং এ তিনি থাকতে পারতেন, তিনি কিন্তু তা করেননি। তিনি একেবারে ছোট্ট 900 স্কোয়ার ফিট ফ্ল্যাটেই ছিলেন। তার চিকিৎসার খুব প্রয়োজন না হলে তিনি কিন্তু তার বাড়ি থেকে অন্য কোথাও যেতে চাননি। তবে তিনি 3 বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আলিপুরের একটি হাসপাতালে তার চিকিৎসা হয়েছে, কিন্তু বরাবরই তিনি ডাক্তারদের কাছে বলতেন যে তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে চান। কিছুক্ষণ আগে সোমনাথ পরমাণিকের সঙ্গে আমার কথা হচ্ছিল, তার যে চিকিৎসক টিমের একজন সদস্য ছিলেন, তিনি বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য তার বাড়িকে এতটাই ভালোবাসেন যে শেষ মুহূর্তে তিনি চিকিৎসার জন্য তিনি বাড়িতে না থাকলে, হাসপাতালে থাকলে হয়তো আরো কয়েকদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা সামনে পেতাম। কিন্তু তিনি এতটাই বেঁচে ছিলেন এবং তিনি যেভাবে শেষ দিনগুলো জীবনযাপন করেছিলেন, সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বুদ্ধদেব ভট্টাচার্য বাম ভাবধারায় তিনি বড় হয়েছেন। বাম ভাবধারাকে তিনি বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। সেদিন তিনি রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করতেন, রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসেন, রবীন্দ্রনাথের লেখা বই তিনি পড়তে ভালোবাসতেন। গতকাল যে কথা আমি বলছিলাম যে তার যে 2জন সহকারী রয়েছেন, তারা বলছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য জীবনের শেষ দিন পর্যন্ত যেভাবে রবীন্দ্রনাথকে আঁকড়ে থেকে বাঁচার চেষ্টা করেছেন তা কিন্তু আজকের দিনে একেবারেই পাওয়া যায় না। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য তার এই ছোট্ট ফ্ল্যাটেই কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, কারণ তার ইচ্ছা ছিল তার এই বাড়িতেই যেন মৃত্যু হয়, এবং সেই কথা হয়তো ভগবান রেখেছেন, এবং তার মৃত্যু কিন্তু তার সেই ছোট্ট ফ্ল্যাটেই হয়েছে। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য কিভাবে নিজেকে এতটা বিতর্কে দূরে রেখেছিলেন তা কিন্তু আজকে নেতাদের কাছে উদাহরণযোগ্য। অর্থাৎ যেখানে যে বর্তমান রাজনীতি একটা অস্থিরতায় ভরা, সেই জায়গাতেই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য একটা দিক নির্ণয় করতে পেরেছিলেন। সেই জন্যই বাম ডান কোনো রাজনৈতিক বিরোধ নয়, সকলেই কিন্তু আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের দলমত নির্বিশেষে প্রত্যেকে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে। অনেক ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ, সেই দেহ নিয়ে যাওয়া হচ্ছে এনআরএস হাসপাতালের উদ্দেশ্যে। বিরাট মিছিল করে এই দেহ নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেই ডিওয়াইএফআই যে দীনেশ মজুমদার ভবন, সেখান থেকে বার করা হয় দেহ। আমরা এই খবরের দিকেই নজর রেখেছি, নজর রাখবো। তবে এই মুহূর্তে আরেকটি খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, ভারত বাংলাদেশ সীমান্তের যে পরিস্থিতি। কারণ আমরা জানি যে সীমান্তের ওপারে বহু সংখ্যক মানুষ এসে দাঁড়িয়ে রয়েছেন, তারা এ দেশে ঢুকতে চাইছেন। আর এই বিষয়টি নিয়েই কিন্তু ইতিমধ্যেই সীমান্তের পরিস্থিতি নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। কমিটি গঠন করল নরেন্দ্র মোদী সরকার। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই বিষয়টি পোস্ট করে জানিয়েছেন, হিন্দু ও অন্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। সুরক্ষা নিশ্চিত করবে এই কমিটি, এমনটাই জানিয়েছেন পোস্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি নিয়ে কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। বিএসএফ এর পূর্ব কমান্ডের এডিজির নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। অমিত শাহ তিনি এই বিষয়টি পোস্ট করে জানিয়েছেন, ওপারে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবে এই কমিটি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য
বহু সংখ্যক মানুষ এসে এই সীমান্তে দাঁড়িয়ে রয়েছেন, যারা অনেকেই হয়তো এপার বাংলাতে বা বা ভারতবর্ষে আসতে চাইছেন, কিন্তু বিএসএফ তাদেরকে আটকে রেখেছে। আর এই পরিস্থিতি নিয়েই কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে, কেন্দ্রীয় সরকার এই কমিটি গঠন করেছে। অমিত শাহ যেমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পোস্ট করে। এই কমিটির কাজ কি হবে, গোটা বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেব প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের কাছ থেকে। অঙ্কুরদা, এই যে কমিটির কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঠিক কি কাজ করবে এই কমিটি? দেখো ঋষিকেশ, এই বাংলাদেশের যে চলমান পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে মোদী সরকার ভারত বাংলাদেশের সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটা কমিটি গঠন করেছে। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই কথা তিনি ক্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন। এই কমিটি, যেখানে ভারতীয় নাগরিক, হিন্দু এবং সেখানে বসবাসকারী অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের যে বর্তমান যে অন্তর্বর্তী সরকারের কর্তৃপক্ষ তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেই নিরাপত্তার বিষয়টি যাতে নির্দিষ্ট করা যায় সেই বিষয়টি নজরে রাখবে। এই কমিটির নেতৃত্বে থাকবেন এডিজি বর্ডার সিকিউরিটি ফোর্স, ইস্টার্ন কমান্ডের যিনি এডিজি বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এডিজি, তিনি এই কমিটির শীর্ষে থাকবেন। এবং এভাবেই দুই দেশের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে যারা ওপার বাংলায় রয়েছেন, ভারতবর্ষের যে 19,000 নাগরিক এখনো পর্যন্ত ওদেশে রয়েছেন বলে ঘটনার প্রথম দিনই সংসদে বিবৃতি দিয়ে জানিয়েছিলেন বিদেশমন্ত্রী এস এস জয়শঙ্কর, সেই তাদের কথা যেমন, তার পাশাপাশি সেখানে থাকা বাংলাদেশি নাগরিক কিন্তু সংখ্যালঘু অর্থাৎ হিন্দু বা অন্যান্য তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটাও নিশ্চিত করার জন্য এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ঋষিকেশ, একদমই এই বিষয়টা আরেকটা বিষয়ে জানতে এই প্রসঙ্গে, যে এই কমিটি কি ওপার বাংলায় যারা এই মুহূর্তে নতুন যে তদারকি সরকার গঠন করা হয়েছে তাদের সঙ্গেও কোনোভাবে কথা বলবে? এই কমিটি ওপার বাংলায় এই কমিটির যে কাউন্টার পার্ট রয়েছে তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই এই কাজ করবে। এবং সেক্ষেত্রে ওপার বাংলায় কারা এক্ষেত্রে এই বিষয়টি সমন্বয় করবে ভারতের এই বিশেষ কমিটির সঙ্গে, সেটা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্থির করা হবে, সেটা তো ভারত স্থির করবে না। ফলে সেক্ষেত্রে বাংলাদেশের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলার ভিত্তিতেই এই কাজটা, এই নিরাপত্তার বিষয়টি সুনির্দিষ্ট করা হবে। অঙ্কুর, আরেকটা বিষয় জানতে চাইবো যে এই কমিটিতে তুমি যেমনটা বললে যে ইস্টার্ন রিজন কমান্ডার রয়েছে বিএসএফ এর, তিনি ছাড়া আর কারা কারা রয়েছেন এই কমিটিতে, কিছু কি জানিয়েছেন সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? না, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা পোস্ট করেছেন তার মধ্যে শুধুমাত্র তিনি বলেছেন যে এই কমিটিকে নেতৃত্ব দেবেন ইস্টার্ন কমান্ডে, বিএসএফ এর ইস্টার্ন কমান্ডে এডিজি। এর বাইরে আর কারা থাকছেন এই কমিটিতে সে কথা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পোস্টে জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে হয়তো এই বিষয়ে আরো বিশদে, এটা জাস্ট হয়তো উনি পোস্ট করে জানিয়ে দিয়েছেন প্রাথমিকভাবে, এরপর নিশ্চয়ই সরকার এই বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত জানাতে পারে কোনো বিজ্ঞপ্তি জারি করে। একদমই, অনেক ধন্যবাদ অঙ্কুর। কথা বলছিলাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। অঙ্কুর যেমনটা জানাচ্ছিল যে বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি এবং সেই কারণেই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি নিয়ে কমিটি গঠন করা হয়েছে। নরেন্দ্র মোদী সরকার কমিটি গঠন করেছে, হিন্দু ও অন্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবে এই কমিটি, ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে কথা জানিয়েছেন বিএসএফ এর ইস্টার্ন কমান্ডার এডিজির নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। 4টে 4 দিক আজ এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।